আইজিপি 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলো অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি ওনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদকের ওই যে পুরাতন গাড়ি অনেকদিন পুরান হয়ে গেলে সেলফ স্টার্ট নেয় না, তো তখন করতে কি পিছনে সাংবাদিক বা আমরা যারা আছি তখন ধাক্কাইতে আছে, ভাই একটু ধাক্কাইলে স্টার্ট হবে। তবে আমার একটা বিশ্বাস, আমরা ধাক্কাইয়ে যদি দুদককে স্টার্ট করতে পারি। ভাই ভাই আপনি সামনে সরেন, আপনি সামনে সরেন ভাই। ভাই টেলিভিশনে ক্যামেরা সব পিছনে, ভাই আপনি একটু সরেন প্লিজ। শোন ভাই, আপনি ওদিকে চলে যাবেন। শোন ভাই, কথা কোন জায়গায় বসে বলবেন? এখানে 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 কথা বলবে এখানে, তার অন্য কোনো না। আর আমরা তো ভিতরে ঢুকবো না। হ্যাঁ, আর এখানে কোন বাইকে সেট করা আছে জান? মানে একজন লোক এই জায়গা পর্যন্ত যদি ঢুকতে পারে তাহলে আপনারা এই অফিসটাও বাইরে দিবেন, দিবে। আর এত লুকালুকি কি আছে? লুকালুকির কিছু নাই তো, নাকি না দেখেন না এগুলা? হ্যাঁ, একটা নিউজ আসে কালের কণ্ঠে, তা আমি তো পত্রিকা পাই নাই, আমি অনলাইনের মাধ্যমে দেখছি এটা। আমি তখন আমেরিকার নিউ ইয়র্কে ছিলাম, তো দেখলাম যে আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা বিরাট বড় অশনি সংকেত। দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে, এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে, একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না। আমার জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি, সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ, উনি নিজে একটি লাইভ করেছেন। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে একজন আইজিপি 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না, বা কি আছে ওনার। এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও 6টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা, আরো পাশে কত হয়, 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্ন থাকে। তাই এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন। আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে,
এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি ওনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধ পারবে, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। আপনি কি আপনার আদালতে যাবেন দুদক যদি বলে না? এটা স্বাভাবিক প্রক্রিয়া। দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে, আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদকে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি। আর বেঁচে যে শুধু আছি তা না, 1 লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি। যেহেতু আপনি একজন সংসদ সদস্য বটে, দুদক আপনার এই অভিযোগ যদি আমলে না নেয়, দুদক এবং এই অভিযোগের বিষয়ে আপনি সংসদে না, সংসদের যে জায়গাতে কাজ করার, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি। আমি সুযোগ পাইলে বলবোই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। নিশ্চয়ই আপনি দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে, আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলায় আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন। আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি, এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। সুমন ভাই, একটা বিষয়, আপনি কতগুলো স্পষ্ট করে বলেছেন এবং সব অভিযোগ 45টা অভিযোগ উনি দাবি করেছেন যে সব ভিত্তিহীন, আচ্ছা, আপত্তিকর একটু, হ্যাঁ। কিন্তু উনি এই 24 মিনিট 52 সেকেন্ডের ভিডিওতে একবারও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেননি। এটা কি ওনার কোনো দুর্বলতার কারণে কি মনে হয়? আচ্ছা উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনিই করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন, ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, ইজ্জত করি যে ভাই আপনার ইজ্জত আবার ফিরে আসুক, আমরা করব। সুমন ভাই, আপনি অনেকগুলো অভিযোগ দিয়েছেন এ পর্যন্ত, আমরা দেখেছি। দুদক কেন আপনার অভিযোগের প্রেক্ষিতে কোর্ট থেকে আদেশের আগে দুদক তোমার নড়ে চড়ে না, এই জায়গাটা আপনি কি বলবেন আসলে? আপনি দেখেন আমি যতগুলা অভিযোগ দুদকে নিয়ে আসছি, এর মধ্যে অনেকগুলা কাজ দুদক এমনিতেই করেছেন, কিছু করেছেন, আর কিছু জিনিস আছে কি আপনার ওই যে ওই সেলফ স্টার্ট নেয় না দুদক,
দুদক নিজে স্টার্ট নেয় না, তখন করতে হয় কি পিছন থেকে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করাইতে হয়। আপনি দেখছেন না আমাদের ওই যে পুরাতন গাড়ি অনেকদিন পুরান হয়ে গেলে সেলফ স্টার্ট নেয় না, তো তখন করতে হয় কি পিছনে সাংবাদিক বা আমরা যারা আছি তখন ধাক্কাইতে হয় যে ভাই একটু ধাক্কাইলে স্টার্ট হবে। তবে আমার একটা বিশ্বাস, আমরা ধাক্কাইয়ে যদি দুদককে স্টার্ট করতে পারি আমার মনে হয় যে দুদক চলতে পারবে। আর আমাদের দুদকের যিনি চেয়ারম্যান মহোদয় একটা ইন্টারভিউতে দেখলাম উনি বলছেন যে দুর্নীতিবাজরা এখন বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে। তো এই কথা বলে তো ওনার দায়িত্ব শেষ হবে না, ওনাকে তো কিভাবে এরা বুক ফুলিয়ে না হাঁটতে পারে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যদি একেবারে কিছু না নেন তাহলে আমাদের সবার মিলে দেশ ছাড়তে হবে।